ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য এডগার অ্যালেন পোয়ের লেখা আ টেল অফ দ্য র্যাগেড মাউন্টেন্স অবলম্বনে অজ্ঞাতের অদৃশ্য সংকেত গল্প পাঠে এবং বেডলোর ভূমিকায় সব্যসাচী চৌধুরী, টেম্পলটনের ভূমিকায় সমী শুভ্র গাঙ্গুলি, গল্পের সূত্রধার এবং পত্রিকার সম্পাদকের ভূমিকায় আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প এডগার অ্যালেন পোয়ের লেখা আ টেল অফ দ্য র্যাগেড মাউন্টেন্স অবলম্বনে অজ্ঞাতের অদৃশ্য সংকেত। সালের হেমন্তকালে আমি থাকতাম ভার্জিনিয়ার চার্লসভিলের কাছে। তখন হঠাৎ আলাপ হয়ে যায় এক ভদ্রলোকের সঙ্গে। তার নাম মিস্টার অগাস্টাস বেডলো। সব দিক থেকেই অসাধারণ ছিলেন এই যুবা পুরুষ, তাই বিলক্ষণ কৌতূহল এবং আগ্রহের সঞ্চার ঘটাতে পেরেছিলেন আমার মনে। ভদ্রলোকের নৈতিক অথবা দৈহিক সম্পর্কের কোনো ঠিক ঠিকানা আমি খুঁজে পাইনি। বংশ পরিচয়ে যা জেনেছিলাম তা সন্তোষজনক নয় মোটেই। আগে তিনি কোথায় থাকতেন তাও জানতে পারিনি, এমনকি তার সঠিক বয়স আন্দাজ করতে গিয়ে মহা ধাঁধায় পড়েছিলাম। দেখে তো মনে হতো যুবা পুরুষ, যৌবনের গৌরবে স্ফীত থাকতেও ভালোবাসতেন। মাঝে মাঝে কিন্তু তাকে কয়েকশো বছরের প্রাচীন পুরুষ কল্পনা করে নিলেও খুব একটা অবাক হতাম না। সবচেয়ে অদ্ভুত ছিল তার আকৃতি। অসাধারণ দীর্ঘকায় এবং কৃশকায়, বেশ ঝুঁকে হাঁটতেন। হাত পা অতিরিক্ত লম্বা আর শীর্ণ, ললাট প্রশস্ত, গায়ের রং একেবারেই রক্তহীন, মুখের হাঁ বড্ড বড় এবং অনাড়ষ্ট। দাঁত বন্যের মতন অসমান হলেও বেশ শক্ত। কোনো মানুষের মুখে আমি এই ধরনের দাঁত কখনো দেখিনি। হাসলে গা শিরশির না করুক, ভিন্নভাবে উদ্রেকও ঘটত না। নিঃসীম বিষণ্ণতায় আচ্ছন্ন, বিরামহীন আর নিরন্তর অবসাদে নিমজ্জিত। তার চোখ ছিল অস্বাভাবিক রকমের বড় এবং গোলাকার, অনেকটা বেড়ালের চোখের মতন। আলো বাড়লে বা কমলে চোখের তারারন্ধ্র সংকুচিত অথবা বিবর্ধিত হতো, অবিকল বেড়াল জাতীয় প্রাণীদেরই মতন। উত্তেজিত হলেই ঝকঝক করত চোখের তারা। এই ঝিকিমিকি কিন্তু বাইরের আলোর প্রতিফলনে ঘটত না, ভেতর থেকে জাগত মোমবাতির অথবা সূর্যের আলোর মতন। মনে হতো যেন রশ্মি ঠিকরে বেরোচ্ছে দুই চোখের মধ্যে থেকে। সাধারণ অবস্থায় এই চোখই কিন্তু একেবারে দীপ্তিহীন, নিষ্প্রভ এবং ভ্যাপসা ছলছলে হয়ে থাকত, ঠিক যেরকমটা দেখা যায় কফিনস্থ মরা মানুষের চোখে। এতগুলো অদ্ভুত বৈশিষ্ট্য বেশ বিরক্ত করে মারত খোদ মানুষটাকেই। অনেক কষ্টে এদের ব্যাখ্যা করতেন অর্ধেক ক্ষমাসূচক ভঙ্গিমায়। প্রথম প্রথম যা শুনে আমার কষ্টই হতো। দুদিনেই অবশ্য এই সমস্ত সয়ে গেছিল বলে আমি অস্বস্তিটা কাটিয়ে উঠতে পেরেছিলাম। এই জন্য সোজাসুজি তার স্নায়ু রোগকে দায়ী করতে না পারলেও দোষের ভাগী করতেন এই রোগের পরপর কয়েকটা আক্রমণকে। প্রকৃতই নাকি সুন্দর দেহের অধিকারী ছিলেন এক সময়, পাজির পা ঝাড়া এই রোগই শরীরের এহেন দশা করেছে। টেম্পলটন নামের এক চিকিৎসক তার শুশ্রূষায় নিযুক্ত হয়েছেন বহু বছর ধরে। টেম্পলটন বৃদ্ধ, বয়স প্রায় 70 বছর। প্রথম তার সাথে দেখা হয় সারাটোগায়। সেখানেই চিকিৎসার সুফল হাতে হাতে পেয়েছিলেন বলে মিস্টার বেডলো মনে করেন। বৃত্তের জোরেই টেম্পলটনের সঙ্গে পাকাপাকি একটা ব্যবস্থা করে নেন। বছরে মোটা দক্ষিণা দিতেন তিনি ডাক্তারকে। ডাক্তারও এনাকে ছাড়া অন্য কোনো রোগী দেখতেন না। তরুণ বয়সে বিলক্ষণ দেশ ভ্রমণ করেছিলেন ডক্টর টেম্পলটন। প্যারিসে থাকার সময় মেসমারের মতবাদে তিনি বিশ্বাসী হয়ে ওঠেন। শুধু ম্যাগনেটিক দাওয়াই দিয়ে একমাত্র রোগীর তীব্র যন্ত্রণার লাঘব ঘটাতে পেরেছিলেন। ফলে আরও বেড়েছিল গুরু মেসমারের প্রতি তার শ্রদ্ধা, ভক্তি, আস্থা, বিশ্বাস। সব উৎসাহীর মতন ডক্টরকেও বেশ ব্রেক পেতে হয়েছে শিষ্যকে পুরোপুরি বিশ্বাসী করে তুলতে।
তারপর এমন একটা পর্যায়ে পৌঁছেছিলেন যখন অসংখ্য এক্সপেরিমেন্টে নিজে থেকেই অংশ নিয়েছেন রোগাক্রান্ত মানুষটা। আমি বলছি না যে এই সমঝোতা সরল ঘুমপাড়ানি শক্তির সীমার বাইরেও বিস্তার লাভ করেছিল, কিন্তু সেই শক্তিটাই যথেষ্ট তীব্র হয়ে উঠেছিল। ম্যাগনেটিক তন্দ্রাচ্ছন্নতা সৃষ্টি করার প্রথম প্রয়াসে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন মেসমেরিস্ট। অনেকক্ষণ ধরে এক নাগাড়ে চেষ্টা চালিয়ে যাওয়ার পরে কিছুটা সফল হয়েছিলেন পঞ্চম আর ষষ্ঠবারে। সম্পূর্ণ সফলতা এসেছিল দ্বাদশ প্রয়াসে। তারপর থেকেই চিকিৎসকের ইচ্ছাশক্তির কাছে দ্রুত হার মানতে থাকে রোগীর ইচ্ছাশক্তি। এমনও হয়েছে যে ঘরের মধ্যে চিকিৎসক হাজির হয়েছে, রোগী তা জানতেও পারেননি। নিমেষে ঘুমিয়ে পড়েছেন চিকিৎসকের ইচ্ছাশক্তি প্রয়োগে। আমি এই কাহিনী লিখতে বসেছি 1845 সালে। এই ধরনের ঘটনা এখন প্রত্যক্ষ করছেন হাজার হাজার মানুষ, কিন্তু 1827 সালে এ জিনিস ছিল প্রায় অসম্ভব কাণ্ড। সিরিয়াস ঘটনা বলে কেউ মনেই করতে পারত না। বেডলোর দেহের তাপমাত্রা ছিল খুবই উঁচু মাত্রায় অনুভূতিপ্রবণ, উত্তেজনা কাতর এবং উৎসাহী। কল্পনা শক্তি ছিল অসাধারণ রকমের প্রবল এবং সৃজনশীল। মরফিনের মৌতাত বাড়তি শক্তি জুগিয়ে যেত তার কল্পনার উনুনে। মরফিন গিলত সে প্রতিদিন এবং বেশ বেশি মাত্রায়। রোজ সকালে প্রাতরাশের ঠিক পরে গিলত সে 1 কাপ কড়া কফি। দুপুরে কিচ্ছু খেত না। মরফিন আর কফি উদরস্থ করেই চলে যেত সে পাহাড়ে পাহাড়ে ঘুরতে। কখনো কখনো সে যেত একা, আর কখনো তার সাথে যেত একটা কুকুর। চার্লসভিলের পশ্চিম আর দক্ষিণ দিকের বহুদূর বিস্তৃত উদ্যাম বন্য এবং বুক দমানো এই নিরানন্দ পর্বতমালার নাম র্যাগেড মাউন্টেন্স। কর্কশ কালো পাহাড়ের সারির এর চেয়ে ভালো উপাধি আর হতে পারে না। আমেরিকায় সারা বছরের মধ্যে একটা সময় রয়েছে যখন ঋতু পরিবর্তন ঘটে অদ্ভুতভাবে। এই সময়টাকে বলা হয় ইন্ডিয়ান সামার। এহেন গ্রীষ্মের এক ম্যারম্যারে উষ্ণ কুয়াশাময় প্রভাতে নভেম্বরের শেষের দিকে প্রতিদিনের অভ্যেস মতন পাহাড় অভিমুখে রওনা হয়েছিলেন মিস্টার বেডলো। দিন ফুরিয়ে গেল, উনি কিন্তু ফিরে এলেন না। রাত 8টা নাগাদ আমরা স্থির করলাম যে এইবার ওর খোঁজে বেরোনো দরকার। নৈশ অভিযানের তোড়জোড় করতে করতেই বেডলো কিন্তু ফিরে এলেন। শরীর বিধ্বস্ত, মন কিন্তু খুশি। যে কারণে তার ফিরতে এত দেরি হলো তা তখন তিনি বললেন, এবং তা শুনে আমরা থ হয়ে গেলাম। এমন অসাধারণ ঘটনা এর আগে কখনো শুনিনি। তবে বেডলোর জবানিতেই আমি নিজে শোনাই সেই কাহিনী। মনে আছে নিশ্চয়ই, চার্লসভিল থেকে আমি রওনা হয়েছিলাম সকাল 9টায়। সোজা চলে গেলাম পাহাড়ের দিকে। 10টা নাগাদ গিয়ে ঢুকলাম একটা গিরি সংকটে। এর আগে আমি কখনো এই দিকটা আসিনি, একেবারে নতুন জায়গা। তাই পাকদণ্ডি বেয়ে এগিয়ে চললাম খুব উৎসাহ নিয়ে। এঁকে বেঁকে যেদিকে যাচ্ছি না কেন সেদিকেই দেখছি নতুন নতুন দৃশ্য। ধু ধু নির্জনতা আছে ঠিকই, তবে এরকম পাণ্ডববর্জিত পাহাড় অঞ্চলের আগে আমার কখনো চোখে পড়েনি। তবুও তার মধ্যেই রয়েছে আশ্চর্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য। গ্র্যান্ড না বলা গেলেও অবর্ণনীয় তো বটেই। বিচিত্র স্বাদে ভরিয়ে তুলল আমার উপসী মনটাকে। কোথাও কোনো শব্দ নেই। এ নৈশব্দ যেন কুমারীর মতনই অপাপবিদ্ধ। যেসব সবুজ ঘাসের চাপড়া ধূসর পাহাড় মারিয়ে আমি এগিয়ে চললাম, ইতিপূর্বে সে সমস্ত জায়গায় মানুষের পায়ের চিহ্ন কখনো পড়েছে বলে তো মনে হলো না। শুধু দুর্গম নয়, বাইরের জগৎ থেকে নিখুঁতভাবে বিচ্ছিন্ন। বিপজ্জনক সংকীর্ণ সেই গিরিসংকটে ঢোকবার পথ খুঁজে পাওয়া বড় কঠিন, যদি না উপর্যুপরি কয়েকটা দুর্ঘটনা সহায় হয়। আমার ক্ষেত্রেও তাই ঘটেছিল, তাই অসম্ভব সম্ভব হয়েছিল। সেই কারণেই বলছি, প্রকৃতির সেই আলোয় আমি প্রথম অ্যাডভেঞ্চার করে এলাম আজকে, একা আমি। দুর্গমের অভিযাত্রী হতে পারেনি কেউই এর আগে। ইন্ডিয়ান সামারের বৈশিষ্ট্য হলো যে এই সময়কার ঘন এবং অদ্ভুত কুয়াশা ধোঁয়ার মতন তা ঢেকে রাখে সব কিছু।
সাদা অস্পষ্ট অবগুণ্ঠনের তলায় প্রতিটি অদেখা বস্তুকেই মনে হয় অতীব রহস্যময়। পাহাড়ের সর্বত্র দেখলাম যে সেই ঘন কুয়াশা। এই রহস্যময়তা কিন্তু আমার ভালোই লাগছিল, যদিও মাঝে মাঝে আমি 12 গজ দূরের পথও দেখতে পাচ্ছিলাম না, কুয়াশা অতিশয় নিবিড় হয়ে যাওয়ার ফলে। পথটা অতিরিক্ত মাত্রায় সর্পিল। কুয়াশার আবরণ ভেদ করেও সূর্যদেবকে আমি দেখতে পাচ্ছিলাম না, তাই কিছুক্ষণ পরেই বুঝলাম আমি পথ হারিয়েছি। কোন দিকে যাচ্ছি সে হিসেবে আমি গুলিয়ে ফেলেছি। ইতিমধ্যে মরফিনও তার চিরাচরিত কাজ আরম্ভ করে দিয়েছে। বাইরের জগৎটাকে সে যেন গয়না পরাতে পরাতে যাচ্ছে, সবকিছুকেই মনোরম মোহনীয় করে তুলেছে, তীব্র করে তুলছে আমার আগ্রহের রোশনাইকে। যা দেখছি তাই ভালো লাগছে আমার, আরো খুঁটিয়ে দেখতে ইচ্ছে করছে। এ যেন এক মহাকাব্য দর্শন করে চলেছি আমি। একটা পাতার কাঁপনে, একটা ঘাসের শীষের রঙে, একটা ত্রিপত্রের আকৃতিতে, একটা মৌমাছির গুঞ্জনে, একটা শিশির বিন্দুর ঝিলমিলিতে, একটা বাতাসের নিঃশ্বাসে, বনের ভেতর থেকে ভেসে আসা একটা অস্পষ্ট গন্ধে আমি যেন খুঁজে পেলাম এক বিশ্বজোড়া ইঙ্গিত, অসংলগ্ন ও শৃঙ্খলবিহীন চিন্তার এক আনন্দময় বিচিত্র ধারা। এই সব নিয়ে ব্যস্ত থেকেই আরও কয়েক ঘন্টা হাঁটলাম আমি। ইতিমধ্যে চারিদিকের কুয়াশা এত ঘন হয়ে নামল যে শেষ পর্যন্ত আমার হাতড়ে পথ চলার মতন অবস্থা দেখা দিল। একটা অবর্ণনীয় অস্বস্তি, এক ধরনের স্নায়বিক দ্বিধা আমাকে পেয়ে বসল। পা ফেলতেও ভয় হতে লাগলো আমার, পাছে কোনো গভীর খাদে পড়ে যাই। ঠিক এই সময় মনের কোনায় কোনায় লুকিয়ে থাকা অদ্ভুত কাহিনীগুলো বেরিয়ে এলো দুপদাপ করে। একে একে মনে পড়ে গেল যে কত কি না শুনেছি কর্কশ কালো পাহাড় সম্বন্ধে। র্যাগেট মাউন্টেন্স, এখানে নাকি নিবাস রচনা করেছে যারা, তারা অতিশয় কদাকার মানুষ। প্রকৃতি তাদের নৃশংস। যুগ যুগ ধরে দুর্গম এই পর্বতমালার গুহায় আর খাঁজে থেকে তারা অতন্দ্র প্রহরীর মতোই আগলে রেখেছে গোটা তল্লাটকে। এ পাহাড় শ্রেণীর গুপ্ত কথা তারা ছাড়া কেউ জানে না। হাজারখানেক আবছা আতঙ্ক ধীরে ধীরে হাজার কুটিল সাপের মতন পেঁচিয়ে ধরল আমার ভয়ার্ত মনটাকে। কল্পনায় এনে ফেললাম আরও হাজারখানেক দুঃস্বপ্নকে। স্পষ্ট করে মনের আঙিনায় আমি কোনোটাকেই দেখতে পাচ্ছি না বলে তাদের প্রত্যেককেই মনে হচ্ছে আরও ভয়াবহ, আরও লোমহর্ষক। ঠিক এই সময় আমি চমকিত হলাম। আমি শুনতে পেলাম হাজার হাজার ঢাক পেটানোর শব্দ। গুড় 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 গুড়, গুম 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 শব্দে লহরী ভেসে আসছে অনেক দূর থেকে। পর্বত ঢাল অরণ্য শীর্ষ মথিত করে সে শব্দ ভেসে আসছে। তা শুনে আমি আরো ভয় পেলাম। নামহীন আতঙ্কে অবশ হয়ে এলো আমার সর্বাঙ্গ। একই সঙ্গে আচ্ছন্ন হলাম অপরিসীম বিস্ময় বোধে। কুহেলিময় হাজার কিংবদন্তির পীঠস্থান এই পর্বতমালা সম্বন্ধে শুনেছি অনেক কিছু, গা শিউরে ওঠা সেই সমস্ত কাহিনী। কিন্তু ঢাকের আওয়াজ শোনা যায় বিজন এই জঙ্গলে, এমন উপকথা তো আমি কখনো শুনিনি। শিরোমণি দেবদূতের তুরি নিনাদ শ্রবণ করলেও এতটা অবাক হতাম না আমি। আর ঠিক সেই সময় আর একটা আওয়াজ এসে আছড়ে পড়ল আমার কানের পর্দায়। আরও বেড়ে গেল বিমূঢ় অবস্থাটা। মস্ত রিংয়ের মধ্যে অনেকগুলো চাবি নিয়ে ঝাঁকুনি দিলে যেমন ঝনঝন ঝনাত করে আওয়াজ হয়, ঠিক সেই রকম একটা আওয়াজ কুয়াশার মধ্যে থেকে এগিয়ে আসছে আমার দিকে। বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে গেল একেবারে এই অভিনব শব্দ পরম্পরা শুনে। একদিকে দুরায়ত ঢাকের বাদ্যি আর একদিকে আগুয়ান ঝনৎকার। তালগোল পাকিয়ে গেল আমার মাথার মধ্যে। আর তারপরেই দেখলাম নতুন শব্দলহরীর কিম্ভূত উৎসকে। কুহেলি আবরণ ভেদ করে ঊর্ধ্বশ্বাসে উদ্ভ্রান্তের মতন আমার দিকে চেয়ে আসছে একটা নরাকার বিস্ময়। নরলোকের জীব তা নিঃসন্দেহে, কিন্তু যে মানুষদের আমি চিনি, জানি, দেখি, তাদের সঙ্গে তো কোনো মিল নেই। অঙ্গে পোশাকের বালাই এতই কম যে তাকে অর্ধ উলঙ্গই বলা চলে। তার মুখের গঠনও অন্য রকমের, যেন অমাবস্যার অন্ধকারে ঢাকা জমাট তমিজটা কেটে বসিয়ে দেওয়া হয়েছে ধরের ওপর। হাতে রয়েছে একটা মস্ত আংটা, তাতে পরানো অনেকগুলো ইস্পাতের চাকতি।
এই আংটাটা সে এত জোরে নাড়তে নাড়তে হরিণ বেগে দৌড়ে আসছে যে বিচিত্র ঝনৎকার আর ঠনৎকারের বিদঘুটে ঐকতান স্থানু করে তুলেছে আমাকে। বায়ু বেগে লোকটা বেরিয়ে গেল আমার পাশ দিয়ে। সেই সময় তার নাকের ফোঁস করে গরম নিঃশ্বাসও ঠেকলো আমার গায়ে। আরো স্পষ্ট দেখতে পেলাম তার মুখের চেহারা। নিদারুণ ভয়ে সেই মুখ বিকৃত, দুই চোখ কোটর থেকে নির্গত প্রায়। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠেছিল আমার পাশ দিয়ে বেগে উধাও হয়ে যাওয়ার সময়। দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল কুয়াশার মধ্যে। পরক্ষণেই হাঁপাতে হাঁপাতে ঠিক তার পেছনেই লকলকে জিভ দুলিয়ে আবির্ভূত হলো একটা বিকট আকার পশু। চোখে তার নরকের আগুন। ব্যাধিত মুখ গহ্বরে ঝকঝক করছে সুনিত লোলুপ দাঁতগুলো। দেখেই চিনেছি তাকে। এই যে হায়না। মূর্তিমান সেই রাক্ষসকে দেখেই নিশ্চয়ই ধাত ছেড়ে গিয়েছিল আমার। সম্বিত ফিরে পেয়েছিলাম বলেই নিমেষে কাটিয়ে উঠেছিলাম কিংকর্তব্য বিমূঢ় অবস্থাটা। রুধির ও লালসায় রঞ্জিত ওই গনগনে চক্ষু যুগল দেখেই আমার আতঙ্কবোধ লাগাম ছাড়া হওয়াই উচিত ছিল, কিন্তু তা হয়নি। ঠিক উল্টোটা। সত্য নয়, স্বপ্ন দেখছি আমি নিশ্চিত হলাম এই বিষয়ে। নিশ্চিত বোধটাকে দৃঢ়তর করবার মানসে জোর কদমে এগিয়ে গেলাম সামনের দিকে। দুই হাতের চেটো দিয়ে বেশ করে দুচোখ রোগড়ে নিলাম, হাতে পায়ে কষে চিমটি কাটলাম। চোখে পড়ল একটা ঝিরঝিরে পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে। হাঁটু গেড়ে বসে শীতল জলে মুখ ধুলাম, ঘাড়ে আর কানে জল চাপড়ে দিলাম। আমি নিমেষে রেহাই পেলাম সংশয়ের করাল খপ্পর থেকে। সিধে হয়ে যখন দাঁড়ালাম তখন নিজেকেই যেন মনে হলো এক অন্য মানুষ। দৃঢ় পদক্ষেপে বিকারবিহীন মনে আমি অগ্রসর হলাম অজ্ঞাত পথ পেয়ে। অনেকক্ষণ পরে খুবই ক্লান্ত এবং অবসন্ন হয়েছিলাম বলে বসে পড়েছিলাম একটা গাছতলায়। পরিবেশটাও চেপে বসেছিল আমার মনের মধ্যে, ফলে হতোদ্যম মনে করছিলাম নিজেকে। একটু পরেই আবছা রোদের ম্লান আভায় গাছের ছায়া পড়ল মাটির উপর। নির্নিমেষে চেয়েছিলাম সেদিকে। তার কিছু পরেই খটকা লাগলো মনে। গাছের ছায়ার এরকম আকৃতি তো কখনো দেখিনি, এরকম পাতাবাহার কখনো চোখে পড়েনি। বেশ কয়েক মিনিট ডালপালার সেই বিচিত্র ছায়ার দিকে তাকিয়ে থাকার পর বিস্ময়বোধক আর ধরে রাখতে পারলাম না। ঘাড় বেঁকিয়ে তাকালাম উপর দিকে। দেখলাম বসে রয়েছি একটা তাল গাছের নিচে। তাল গাছ? আমেরিকার পাহাড়ি জঙ্গলে তাল গাছ? আমি সাথে সাথে উঠে পড়েছিলাম ধর্মরিয়ে। এ তো নিছক উত্তেজনা নয়, এর সঙ্গে যে আমার আশঙ্কাও মিশেছে। ভয় গা ছমছম করছে, উত্তেজনায় গা কাঁপছে আমার। কল্পনার আকাশে যে সমস্ত চিন্তা ভিড় করে আসছে তারা আমাকে স্থির থাকতে দিল না, অথচ আমার শরীর আর মন রয়েছে সম্পূর্ণ আমারই নিয়ন্ত্রণে। সজ্ঞানে সুস্থ শরীরে উপলব্ধি করছি অভিনব আর অত্যাশ্চর্য এক অনুভূতিকে। আমার অনুপরমাণুতে অনুরণিত হয়ে চলেছে আর এক সত্তা। আচমকা অসহ্য হয়ে উঠল তাপমাত্রা। গরমে যেন গা পুড়ে যাচ্ছে আমার। বাতাসে যেন হলকা ছুটছে, আর সেই সঙ্গে নাকে ভেসে আসছে একটা অদ্ভুত সুগন্ধ। তপ্ত বাতাস মদির হয়ে রয়েছে সেই সুবাসে। কানে ভেসে আসছে একটানা ছলছলার ধ্বনি। অস্পষ্ট গুঞ্জন গান শোনা যাচ্ছে প্রকৃতির কুঞ্জে, ঠিক যেন মৃদুমন্দ্র গতিবেগে বিরাট নদী বয়ে চলেছে কোথাও। স্রোতধারায় ছলছল শব্দের সঙ্গে মিলেমিশে রয়েছে অগণিত মনুষ্য কণ্ঠের সম্মিলিত গুনগুন শব্দ তরঙ্গ। অপরিসীম বিস্ময়ে হতবাক হয়ে কান পেতে যখন এই আওয়াজ শুনছি, ঠিক সেই সময় কোত্থেকে এক দামাল হাওয়া এসে যেন ঝুঁটি ধরে উড়িয়ে নিয়ে গেল তেঁদর কুয়াশার ঘোমটাকে। জাদু করে জাদুদণ্ড ছাড়া এমন ম্যাজিক কখনো সম্ভব হয় না। দেখলাম আমি বসে রয়েছি এক সুউচ্চ পর্বতের সানুদেশে। তাকিয়ে রয়েছি আরো নিচের বিশাল এক উপত্যকার পানে। সেখানে রাজার মতন বয়ে চলেছে এক মস্ত নদী। নদীর পাড়ে গড়ে উঠেছে এক পূবমুখ শহর, ঠিক যেরকম পড়েছি আরব্য রজনী কাহিনীতে। কিন্তু এ শহরের চরিত্র আরও সৃষ্টি ছাড়া। আরব্য রজনীর কোনো কাহিনীতেই কোনো শহরের এরকম বর্ণনা পাইনি।
শহরের অনেক উঁচুতে বসে রয়েছি বলে ঠিক যেন ম্যাপে আঁকা অবস্থায় দেখতে পাচ্ছি শহরের প্রতিটি অঞ্চল। রাস্তার সংখ্যা যেন গুণে বের করা যাবে না। একটা রাস্তার ওপর দিয়ে আড়াআড়িভাবে আর একটা রাস্তা চলে গেছে, তারপরেই আবার রাস্তা, আবার কাটাকুটি, এলোমেলোভাবে গজিয়েছে অলিগলি। যে যেদিকে পারে সেই দিক দিয়েই ছুটছে, গলি ধরে আর পথের ওপর দিয়ে, কিন্তু কোনো রাস্তাই রাস্তা পদবাচ্য নয়, রাজপথ তো নয়, সবই গলি। এবং তারা এঁকে বেঁকে চলেছে তো চলেছেই। লোকজন থুকথুক করছে সমস্ত গলিতে। উদ্দাম নকশায় গড়ে উঠেছে অজস্র বাড়ি এবং প্রতিটার পরিকাঠামো নজর কাড়ার মতো। বেধড়ক বৃদ্ধি যেন প্রত্যেকটা নিকেতনের সহজাত প্রবৃত্তি। লম্বা লম্বা বারান্দা ঝুলছে চারপাশে এবং কোথাও ঘরকে করা হয়েছে বারান্দা, কোথাও ঝকমক করছে মিনার আর বুরুজ, কোথাও ওপরতলার ঘর ঠিকরে বেরিয়ে খাড়া হয়ে রয়েছে নিচ থেকে গাঁথা থামের ওপর। সবকিছুর ওপরে খোদাই আর নকশার অপূর্ব কারুকাজ। বাজারহাটের যেন সীমা সংখ্যা নেই। প্রতিটি গঞ্জেই যেন ঢেলে সাজানো রয়েছে অজস্র রকমের দামি দামি জিনিস। সিল্ক, মসলিন, চোখ ধাঁধানো বাসন, নয়ন জুড়োনো জড়োয়া, সূর্য সমান মণিরত্ন, আর এদের পাশেই জমায়েত হয়েছে কাতারে কাতারে সোনা বাঁধাই পালকি। উঠছে রং ঝলমলে প্রতীকযুক্ত পতাকা। ডুলি আর শিবিকায় বসে ওড়না ঢেকে রয়েছে রাজরানীর মতন সুন্দরীরা। চমকালোভাবে সাজ পরানো হাতির দল সুর দোলাচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে। কিম্ভূত করণে কাটাই করা বিদঘুটে দারুমূর্তি মাথায় করে নিয়ে চলেছে অনেকেই। ঢোল আর পেটা ঘণ্টা নিয়ে বর্ষা আর রূপলি তলোয়ারওয়ালা পাহারাদাররা গিজগিজ করছে পুরো অঞ্চলটায়। এত মানুষ যেখানে পিলপিল করছে সেখানে অট্টরোল তো জাগবেই। জট আর জটিলতায় চোখে ধাঁধাও লেগে যাচ্ছে। লক্ষ লক্ষ হলদে আর কালো মানুষ সেখানে, কেউ পাগড়ি মাথায়, কেউ আলখাল্লা দিয়ে, কেউ দাড়ি ঝুলিয়ে টহল দিচ্ছে। আবার সেখানেই কিন্তু চড়ে বেড়াচ্ছে মাথায় মালা জড়ানো অগণিত পবিত্র ষাঁড়। একই সঙ্গে দেখা যাচ্ছে যে মন্দিরে লাফিয়ে উঠছে আর নামছে অসংখ্য বিরাটদেহী হনুমান। তারস্বরে তারা চেঁচিয়েই চলেছে, অট্টরোলকে আরও শতগুণে বাড়িয়ে দিয়ে। ঝুলছে মন্দিরের চূড়ো থেকে, লাফিয়ে যাচ্ছে এই গাছ থেকে পাশের গাছে। অলিগলি হাটগঞ্জের এই গাদা গাদা মানুষ আর পশুর ভিড় শহর উপচে নেমে এসেছে নদীর তীরেও। সেখানে টানা লম্বা সোপান শ্রেণী ধাপে ধাপে নেমে গেছে নদী বক্ষে। নদী নিজেও নিরালা নয়। অসংখ্য মালবাহী আর মানুষ ঠাসা জাহাজ গাদাগাদি করে বহুদূর পর্যন্ত নদীর জল আটকে ভেসে থাকায় নদী প্রবাহ বুঝি বিঘ্নিত হচ্ছে। সোপান শ্রেণীর নিচেই স্নানঘাট থেকে শুরু হয়েছে নৌকো এবং জাহাজের মাতামাতি। শহর যেখানে থমকে গেছে তারও ওদিকে গায়ে গা লাগিয়ে মাথা তুলেছে অজস্র তাল গাছ আর নারকোল গাছ। রয়েছে আরও কিম্ভূত আকৃতি প্রাচীন বৃক্ষ। রয়েছে বহু ঝুড়ি নামানো থুত্থুরে বটগাছ। মাঝে মাঝে দেখা যাচ্ছে ধানের ক্ষেত, চাষিদের খড়ের কুঁড়ে, পুকুর, দল ছাড়া মন্দির, বেদেদের তাঁবু, নিঃসঙ্গ গ্রাম্যবালা মাথায় ব্যালেন্স করে নিয়ে চলেছে জলের কলসি। চলেছে রাজার মতন বহমান ওই নদীর দিকে। কি ভাবছেন? ভাবছেন নিশ্চয়ই আমি স্বপ্ন দেখছিলাম। তা নয়, তা নয়। যা আমি দেখেছি, যা শুনেছি, যা ভেবেছি, যা অনুভব করেছি, তার কোনোটার মধ্যেই নেই স্বপ্নের অবাস্তবতা অথবা অলীক দর্শনের অসারতা। সবই বেশ সামঞ্জস্যপূর্ণ, খাপছাড়া কেউ নয়। সত্যি জেগে আছে কিনা তা পরখ করবার জন্য তক্ষুনি পরপর কয়েকটা পরীক্ষা নিরীক্ষাও চালিয়েছিলাম। দেখেছিলাম জাগ্রতই রয়েছি বটে। ঘুমিয়ে যখন কেউ স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যেই সে সন্দেহ করে বসে যে নিশ্চয়ই স্বপ্ন দেখছি। সন্দেহ কখনোই অমূলক হয় না স্বপ্ন দেখা অবস্থাতে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত মানুষটার ঘুম ছুটে যায় তার চোখের পাতা থেকে। জার্মান কবি নোভালিস এই কারণেই বলেছিলেন, স্বপ্নের মধ্যে যখনই স্বপ্ন দেখছি বলে মনে হয় তখন কিন্তু ঘুম ছুটে যেতে বেশি দেরি নেই। তাই বলছিলাম, ওই অবস্থায় যা কিছু দেখেছি তা যদি তখন স্বপ্ন বলেই মনে হতো তাহলে তা সত্যিই স্বপ্ন ছিল।
কিন্তু স্বপ্ন দর্শন যখন ঘটছে তখনই সেই দৃশ্যকে স্বপ্ন বলে সন্দেহ করে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করবার পরেও সেই দৃশ্য যখন স্বপ্নের মতন মিলিয়ে যায়নি, তখন তখন তাকে অন্য জাতের ইন্দ্রিয়গ্রাহ্য দৃশ্য বা পৃথক শ্রেণীর দৃশ্যমান বস্তু ছাড়া আমি আর কিছুই বলতে পারবো না। এই পর্যন্ত শুনে ডক্টর টেম্পলটন বললেন, আপনি ভুল দেখেছেন বলে মনে করছি না। তারপর উঠে দাঁড়ালেন তো, শহরে নেমে গেলেন? বিষম বিস্ময়ে ডাক্তারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন বেডলো, ঠিক বলেছেন। তাল গাছের ছায়া ছেড়ে বেরিয়ে এসে নেমে গেলাম শহরের বুকে। পথে ঘাটে তখন প্রপাতের মতন মানুষের স্রোত বয়ে চলেছে। প্রতিটি রাস্তা আর অলিগলি দিয়ে পিলপিল করে মানুষ গুঁতগুতি করতে করতে চলেছে একই দিকে। নিদারুণ উত্তেজনায় টকবক করছে প্রত্যেকে। আমি এদেরই একজন হয়ে গেলাম। যুক্তিবৃদ্ধির অগ্রাহ্য অকল্পনীয় এক তাড়না নিমেষের মধ্যে আমার সমস্ত চাওয়া পাওয়াকে মিলিয়ে মিশিয়ে দিল জনতার চাওয়া পাওয়ার স্বার্থে। আমার স্বার্থ তখন জনতার স্বার্থ, আর জনতার স্বার্থ আমার স্বার্থ। আমার ভেতর পর্যন্ত মুচড়ে উঠল যে কি ঘটছে তা জানবার জন্য। সমস্ত অন্তরাত্মা দিয়ে আমি উপলব্ধি করলাম মস্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় এক্ষুনি অবতীর্ণ হতে হবে আমাকে। কিন্তু আমি জানি না যে সে ভূমিকাটা কি ধরনের, জানি না যে কি কাজে ব্রতী হতে হবে আমাকে তখনই। জনতা তখন আমাকে ছেঁকে ধরেছে বলে তাদের মনের তাপ আর উষ্ণা, ক্রোধ আর ভাবাবেগ সঞ্চারিত হয়ে যাচ্ছে আমার মনের মধ্যেও। অতলস্পর্শী এক বৈরিতা আমাকে একটু একটু করে তাতিয়ে তুলেছে। এক ঝটকা মেরে এদের সান্নিধ্য ত্যাগ করে সবেগে অলিগলির ঘুরপথ দিয়ে আমি পৌঁছে গেলাম শহরের ভেতরে। এখানে চলছে তুমুল হট্টগোল, অস্থির পঞ্চানন প্রত্যেকে। দিশেহারা নয় এমন নেই একজন। আধা ভারতীয় এবং আধা ইউরোপীয় পোশাক পরা একদল লোক তখন ছুটে চলেছে গলিগুজির গোলকধাঁধা পেরিয়ে। এদের নেতৃত্ব দিচ্ছেন আংশিক ব্রিটিশ ইউনিফর্ম পরা এক ভদ্রলোক। কাতারে কাতারে মানুষ ঝাঁপিয়ে পড়ছে ছোট্ট এই দলটার উপরে সব দিক থেকে, কিন্তু প্রবল বিক্রমে লড়ে যাচ্ছে এই কজন মানুষ। আমি ভিড়ে গেলাম ছোট্ট দুর্বল দলটায়। নিহত এক অফিসারের অস্ত্র তুলে নিয়ে উন্মাদের মতন লড়ে গেলাম শত্রুদের সাথে, যদিও আমি জানি না যে আমি কেন লড়ছি। পাছে হেরে যাই এই ভয়ে আমি তখন কাণ্ডজ্ঞান হারিয়েছি। কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতন আগুয়ান শত্রুদের সঙ্গে আমি পেরে উঠলাম না। প্রাণ বাঁচানোর জন্য সবাই মিলে পালিয়ে গেলাম শামিয়ানা টাঙানো একটা মণ্ডপে। গরুর গাড়ি, পিপে এবং বাজে কাঠ জড়ো করে বেঁধে বানিয়ে রাখা তখনকার মতন আত্মরক্ষা করতে পারলাম সেই মণ্ডপে। ব্যারিকেডের ওপরে উঠে কাঠের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম যে উন্মত্ত জনতা পিলপিল করে ঘিরে ধরেছে ভারী সুন্দর একটা প্রাসাদ। নদীর তীরেই রয়েছে সেই ঝলমলের প্রাসাদ। জনতা প্রাসাদের ভেতরে ঢোকবার জন্য ভাঙচুর অবধি আরম্ভ করে দিয়েছে। অচিরেই প্রাসাদের ওপরের জানলা থেকে নদীর দিকে ঝুলে পড়ল পরিচারকদের পাগড়ি দিয়ে তৈরি একটা দড়ি। দড়ি বেয়ে সরসর করে মেয়েলি প্রকৃতির একজন মানুষ নেমে গেল নিচের একটা নৌকোর ওপরে। নৌকো তাকে নিয়ে চলে গেল নদীর অপর পাড়ে। আর ঠিক তখনই নতুন এক অভিপ্রায় আশ্রয় করলো আমার তনু, মন এবং আত্মাকে। বিপুল তেজে বেশ কয়েকটা কথা বলে গেলাম আমি আমার সঙ্গীদের। কথার জাদু দিয়ে বশ করে ফেললাম ওদের জনা কয়েককে এবং আমার ফন্দি মতন আমি চলতে রাজি করলাম। পরক্ষণেই ক্ষিপ্তের মতন ধেয়ে বেরিয়ে এলাম শামিয়ানা ছাওয়া মণ্ডপ থেকে। প্রাসাদের দিকে জনতার দিকে তেড়ে যাওয়ার সাথে সাথে ওরাই ঘিরে ধরলো আমাদেরকে, কিন্তু পিছিয়ে গেল আমাদের বেপরোয়া আক্রমণ। ফিরে এসে ঘিরে ধরলো আবার, পিছু হটে গেল তারপরেই। এই করতে করতেই আমরা গলির গোলকধাঁধার মধ্যে ঠিকরে যাওয়ায় মাথা গোলমাল করে ফেলেছিলাম। অজস্র বাড়ির গাদাগাদি ভিড়ে এবং সংখ্যাহীন ঝুলন্ত বারান্দার নিচে সূর্যের মুখ পর্যন্ত দেখতে না পেয়ে আমরা দিশেহারা হয়ে গেলাম। মারমুখী জনতা আমাদেরকে ঘিরে ফেলল সব দিক থেকে। ঝাঁকে ঝাঁকে ছোঁড়ার মতনই মারাত্মক দর্শন এই তীর শূন্য পথ থেকে ছুটে এলো কুটিল সর্পিল ভঙ্গিমায়। অবিকল কালকেউটের মতন। এদের তৈরি করা হয়েছে সাপের কিলবিলের শরীরের অনুকরণে। যেমন লম্বা তেমনি মিশমিশে কালো এবং ফলায় মাখানো বিষ। একটা তীর ঢুকে গেল আমার কপালের ডান রগ। পাকশাট মেরে আমি আছড়ে পড়লাম তক্ষুনি। ভয়াবহ মুমূর্ষায় আচ্ছন্ন হলাম সঙ্গে সঙ্গে।
ছটফটিয়ে উঠে খাবি খেতে খেতে আমি মারা গেলাম নিমেষের মধ্যে। আমি হেসে বললাম, গোটা অ্যাডভেঞ্চারটা যে স্বপ্ন নয়, এখনো কি আপনি তাই বলবেন, নাকি না বলবেন যে আপনি এখনো মরেই রয়েছেন? ভেবেছিলাম যে তেড়ে মেরে জবাব দেবেন বেডলো, কিন্তু এই শুনে উনি যেন কেমন হয়ে গেলেন, থরথর করে কেঁপে উঠলেন, মরার মতন বিবর্ণ হয়ে গেল মুখ, টুঁ শব্দটা বেরোল না তার মুখ দিয়ে। আমি চাইলাম টেম্পলটনের দিকে। ডাক্তার শিরদাঁড়া শক্ত করে বসে আছেন, দাঁতে দাঁতে ঠোকাঠুকি চলছে। কোটর থেকে চক্ষুগুলো কামানের গোলার মতন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। অনেকক্ষণ পরে অতি কষ্টে ভাঙা গলায় বললেন বেডলোকে, তারপর? বেডলো বললেন, মিনিট কয়েক আমার চেতনা ছেয়ে রইল মৃত্যুর উপলব্ধিতে। অন্ধকার, কোনো অস্তিত্ব নেই। এছাড়া ওই কটা মিনিটে আর কিছুই অনুভব করতে পারিনি আমি। অনেকক্ষণ পরে আচমকা আমার আত্মার মধ্যে দিয়ে একটা ভয়ানক ধাক্কা বয়ে গেল, যেন যেন একটা তড়িৎ প্রবাহ। সঙ্গে সঙ্গে ফিরে পেলাম আলো আর নড়াচড়ার অনুভূতি। আবারও বলছি, আলোকে শুধু অনুভব করলাম, কিন্তু আলো দেখতে পেলাম না। মুহূর্তের মধ্যে মনে হলো যে জমি ছেড়ে আমি উঠে যাচ্ছি শূন্যে। আমার কিন্তু এমন কোনো অস্তিত্ব নেই যাকে চোখে দেখা যায়, কানে শোনা যায় বা ইন্দ্রিয় দিয়ে টের পাওয়া যায়। ভিড় কমে গেছে, অট্টরোল থেমে গেছে, অনেক শান্ত হয়ে গেছে শহর। নিচে পড়ে রয়েছে আমার কলেবর, আর রগে ঢুকে রয়েছে তার তীর। গোটা মুন্ডটা ভীষণভাবে ফুলে উঠে বিকৃত হয়ে গেছে। এসব আমি কিন্তু শুধু অনুভবই করলাম, দেখতে পেলাম না। কোনো কিছুতে আসক্তিও অনুভব করলাম না। আমার নশ্বর দেহটাও আমার কাছে নিরর্থক পঞ্চভূতের সমাবেশ ছাড়া কিছুই বলে মনে হলো না। ইচ্ছে অনিচ্ছে সব কিছুর ঊর্ধ্বে ছিলাম আমি। সেই অবস্থাতেই গতিশীল হয়েছি বেশ বুঝতে পারলাম। যেসব অলিগলি ঘুরে আমি শহরে প্রবেশ করেছি, সেই সবের মধ্যে দিয়ে শূন্য পথে ভেসে বেরিয়ে এলাম। গিরিসংকটের মধ্যে যেখানে হায়নার মুখোমুখি হয়েছিলাম, সেখানে আসতেই আবার যেন গ্যালভানিক ব্যাটারির একটা শক খেলাম আমি। নিমেষে ফিরে এলো ভারবোধ, ইচ্ছে অনিচ্ছার বোধ, বাস্তব বোধ। যা ছিলাম আমি হয়ে গেলাম তাই। দ্রুত পা চালিয়ে আমি ফিরে এলাম বটে, কিন্তু কিন্তু যে অভিজ্ঞতা আমি অর্জন করে এলাম, তার এক বিন্দুও স্বপ্ন বলে আমার মনে হয়নি আসবার পথে। এখনো হচ্ছে না। স্বপ্ন নয় তো বটেই, বললেন টেম্পলটন, কণ্ঠস্বর বিলক্ষণ ভাব গম্ভীর। অথচ স্বপ্ন ছাড়া এর জন্য কোনো ব্যাখ্যা বার করাও তো কঠিন। একটা কথাই শুধু বলবো, মানুষের আত্মার স্বরূপ আজও অনাবিষ্কৃত। যেদিন তা পুরোপুরি জানা যাবে, সেদিন জানব সবচেয়ে বড় আবিষ্কার ঘটে গেল এই পৃথিবীতে। আপাতত সন্তুষ্ট থাকা যাক এই ব্যাখ্যা নিয়েই, উপব্যাখ্যাও বলতে পারেন। ব্যাখ্যা হিসেবে আরো কটি কথা নিবেদন করতে পারি। এ দেখুন, একটা ছবি, জল রঙে আঁকা। আগেই আপনাকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু ভয় দেখাতে পারিনি। অসাধারণ কিছু তো নেই, অথচ ছবি দেখেই বেডলো যেন মূর্ছা যাওয়ার মতন নেতিয়ে পড়লেন। খুবই ক্ষুদে প্রতিকৃতি ছবির মানুষটার সঙ্গে আশ্চর্য এক মিল রয়েছে বেডলোর আকৃতির, অন্তত আমার তো তাই মনে হয়েছিল। টেম্পলটন বললেন, ছবির তারিখটা যদিও দেখা মুশকিল, তাহলেও ঠাহর করলে এই দেখুন, কোণের দিকে লেখা রয়েছে 1780। এই ছবিটা আঁকা হয়েছিল ওই সালে। এই ছবি আমারই এক প্রিয় বন্ধুর। ওয়ারেন হেস্টিংস যখন ভারত শাসন করছেন, তখন কলকাতায় এর সঙ্গে আমার ঘনিষ্ঠতা জন্মেছিল। সে সময় আমার বয়স ছিল 20। মিস্টার বেডলো, সারাটোগায় প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম, সেদিনই এই ছবির সঙ্গে আপনার আশ্চর্য মিল লক্ষ্য করে আপনার কাছে ঘেঁষেছিলাম। আপনার 12 মাসের বৈদ্য হয়েছিলাম। কারণ ছিল দুটো। এক, মৃত ব্যক্তিকে মন থেকে ঝেড়ে ফেলতে পারিনি গত 50 বছরে। আর 2, আপনার সম্বন্ধে কৌতূহল। সে কৌতূহলে কিছুটা অস্বস্তি থাকলেও একেবারেই ছিল না আতঙ্ক।
পাহাড়ের অভিযান প্রসঙ্গে যা যা বলে গেলেন তার মধ্যে রয়েছে ভারতবর্ষের শহর বেনারসের নিখুঁত আর চুলছেরা বর্ণনা। গঙ্গাপাড়ের কাশীধাম, দেবাদিদেব শিবের পীঠস্থান, শিবের বাহন ষাঁড়দের বিচরণ ক্ষেত্র, দাঙ্গা, লড়াই, গণহত্যা সবই ঘটেছিল চৈত সিং এর বিদ্রোহের ফলে 1780-তে। প্রাণ যেতে বসেছিল হেস্টিংসের। পাগড়ি দিয়ে তৈরি দড়ি বেয়ে যে লোকটা পালিয়েছিল প্রাসাদ ছেড়ে, সে চৈত সিং নিজে। শামিয়ানা মণ্ডপে যারা ঠাঁই নিয়েছিল তারা সিপাই আর ব্রিটিশ অফিসার। নেতৃত্ব দিচ্ছিলেন হেস্টিংস নিজে। সে দলে আমিও ছিলাম। একজন বাঙালির বিষ মাখানো তীর বিঁধেছিল যে অফিসারের রগে, তাকে বাঁচানোর চেষ্টা করেও পারিনি। আমার প্রাণের বন্ধু, সেই অফিসারটির নাম অলডেব। এই পাণ্ডুলিপিটা পড়লেই সব বুঝবেন। এই নিন। পকেট থেকে নোট বই বের করলেন ডাক্তার। দেখালেন যে সদ্য লেখা কয়েকটা পাতা। র্যাগেট মাউন্টেন্সের অভিযানে বেরিয়ে আপনার অ্যাডভেঞ্চার আমি বাড়ি বসে আগে থেকেই লিখে রেখেছিলাম। এক সপ্তাহ পরে চার্লসভিলের একটা দৈনিক কাগজে বেরোলো নিচের এই কটা লাইন: দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিস্টার অগাস্টাস বেডলো ইহলোক ত্যাগ করেছেন। এই শহরের মানুষের কাছে ইনি পরম প্রিয় হয়ে উঠেছিলেন তার অনেক গুণ এবং অমায়িক আচরণের জন্য। বছর কয়েক ধরেই স্নায়ুরোগে ভুগছিলেন মিস্টার বেডলো। প্রাণ সংশয়ও ঘটেছিল বেশ কয়েকবার। বলা যায় তিনি মারাও গেলেন এই ব্যাধিতেই। মূল কারণটা কিন্তু অসাধারণ। দিন কয়েক আগে র্যাগেট মাউন্টেন্সে বেরিয়ে আসা স্টক তার সামান্য ঠান্ডা লেগেছিল। জ্বরের প্রকোপে তার রক্ত মাথায় উঠে গিয়েছিল। রক্তচাপ কমানোর জন্য তার কপালের রগে যোগ বসান ডক্টর টেম্পলটন, এবং প্রায় সঙ্গে সঙ্গে মারা যান মিস্টার বেডলো। তখন দেখা গেল যে বয়ামের মধ্যে যোগ ধরে নিয়ে আসা হয়েছিল তারই মধ্যে ছিল একটা বিষধর কিলবিলে স্যাঙ্গাসিস, যাকে দেখতে অবিকল একটা জোঁকের মতনই। রক্তচোষা এই বিষ পোকাই ডান রগের সরু ধমনীতে চেপে বসে মৃত্যু ঘটিয়েছে মিস্টার বেডলোর। বিশেষ দ্রষ্টব্য, ডাক্তারি জোঁক এবং বিষধর স্যাঙ্গাসিসের তফাৎটা হল যে এই স্যাঙ্গাসিস বেশি কালো এবং নড়াচড়া করে অবিকল সাপেরই মতন সর্পিল ভঙ্গিমায়। পত্রিকার সম্পাদকের সঙ্গে আশ্চর্য এই দুর্ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে হঠাৎ আমার চোখে পড়েছিল বেডলোর নামের বানানে। বলছি বানানটা ভুল ছাপলেন। বেডলো মানে BEDLOE, তার বদলে খালি বেডলো BEDLO, মানে ইটা লিখলেন না। কেউ কি বলেছিল আপনাকে এই বানান লিখতে? ছাপার ভুল বলেছিলেন সম্পাদক। আর বললেই কে বা শুনছে? বেডলো বানান কে না জানে? এ নামে শেষেই থাকে, সবাই জানি। আশ্চর্য বলতো, উপন্যাসের পাতাতেও এমন অদ্ভুত ঘটনা দেখা যায় না। কেন? বেডলো নামটা একবার উল্টো দিক থেকে পড়ুন। BEDLO উল্টে দিলে কি দাঁড়াচ্ছে? OLDEB, ওল্ডেব। তবু বলবেন যে ছাপার ভুল। আশ্চর্য নাকি? এতক্ষণ আপনারা শুনছিলেন এডগার অ্যালেন পোয়ের লেখা আ টেল অফ দ্য র্যাগেট মাউন্টেন্স অবলম্বনে অজ্ঞাতের অদৃশ্য সংকেত। গল্প পাঠে এবং বেডলোর ভূমিকায় সব্যসাচী চৌধুরী, টেম্পলটনের ভূমিকায় সমী শুভ্র গাঙ্গুলি,
গল্পের সূত্রধার এবং পত্রিকার সম্পাদকের ভূমিকায় সৌম্য মুখার্জি, ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র মিশ্রণে সন্দীপ দেবনাথ এবং সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়াছাদের গপ্প।